ধর্মনগর নামক গ্রামে রাহুল তার বাবা মা এবং দুই দিদির সঙ্গে বাস করত। রাহুল ছিল খুবই বুদ্ধিমান একটি ছেলে। রাহুলের বাবা ছিলেন সরকারি কর্মরত একজন অফিসার এবং মা ছিলেন স্কুল শিক্ষিকা। ধীরে ধীরে রাহুল এবং তার দুই দিদিরা বড় হতে লাগলো। দিদিদের প্রভাব রাহুলের জীবনে খুব বেশিই ছিল। দিদিরা কোনোভাবেই রাহুলকে কোথাও একা ছাড়তো না, কেননা দিদিদের সঙ্গে রাহুলের বয়সের ডিফারেন্স অনেকটাই ছিল। রাহুল ছিল বাবা মায়ের ছোট ছেলে। যেহেতু রাহুলের বাবা মা দুজনেই কর্মরত ছিলেন, তাই দেখতে গেলে দিদিদের কাছেই রাহুল মানুষ হয়েছিল। এইভাবেই তারা বড় হয়ে উঠছিল এবং এরকমই একদিন রাহুলের বাবা সবাইকে ছেড়ে চলে গেলেন। তখন রাহুলের দিদিদের বিয়ে হয়ে গেছিল এবং রাহুলের মা এক প্রকার প্রায় পাগলের মতো হয়ে গেছিলেন। তিনি খুবই ভেঙে পড়েছিলেন। তখন রাহুল কলেজে পড়ে, তাই দিদিরাই মোটামুটি সংসারের হাল ধরেছিল। রাহুলের বড়দি ছিল খুবই নরম স্বভাবের একজন মানুষ, কিন্তু ছোটজন ছিল খুবই কঠোর মানসিকতার একজন মানুষ। দুই দিদি ছিলেন কর্মরত। এইরকমই একদিন রাহুল তার মাকে বলল, মা, এবার আমি বড় হয়েছি, কলেজ পাশ করে গেলাম, আমি কিছু কাজ করতে চাই। দেখ বাবা, আমার তো বয়স হয়েছে, আমি রিটায়ার্ড পারসন। আমাকে এখানে দেখাশুনো কে করবে তুই যদি আমাকে ছেড়ে চলে যাস? তাছাড়া আমাদের তো কোনো অভাব নেই, তাই তুই বাড়িতে থেকেই পড়াশুনোটা চালিয়ে যা। এখন তোকে চাকরি করার কোনো দরকার নেই। যেহেতু রাহুল মায়ের কোনো কথা ফেলতে পারতো না, তাই রাহুলের আর কিছুই করার ছিল না। তাই সে হায়ার স্টাডিজ বাড়ির থেকেই শুরু করলো। দেখতে দেখতে এভাবেই 4-5 বছর কেটে গেল। এরকমই একদিন রাহুলের ছোটদি রাহুলদের বাড়িতে এলো। রাহুল, মাকে তো ভালো করে দেখাশুনো করে রাখতে পারিস। দেখতে পাচ্ছিস না দিন দিন মায়ের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তুই শুধু নিজের পড়াশুনো নিয়েই ব্যস্ত আছিস। মায়ের দিকে কে খেয়াল রাখবে? আমাদের তো 2 বোনের বিয়ে হয়ে গেছে। তোর ভরসায় আমরা মাকে ছেড়ে দিয়ে গেছি, আর তুই তো দেখছি সারাদিন পড়াশুনো নিয়েই ব্যস্ত আছিস। আমাদের এত সম্পত্তি বাড়িতে, পড়াশুনো করে কি হবে? তুই তো এইসব দেখাশুনো করতে পারিস। তাছাড়া এখানে একটা ছোটোখাটো ব্যবসা কর, চাকরি করার কোনো দরকার নেই। ঠিক আছে দিদি, তুমি যা বলবে তাই হবে। মনে মনে চাকরি করার ইচ্ছে থাকলেও রাহুল কিছুই সেদিন বলে উঠতে পারেনি। কিন্তু রাহুল সবার চোখের আড়ালে চাকরির ফর্ম ফিল আপ করতে থাকে এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকে। এই রকমই একদিন রাহুলের একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে এলো। রাহুল কলকাতা শহরে একটি কলেজে চাকরি পেয়েছে। সেটি এসে পড়ল রাহুলের ছোটদির হাতে। মা, দেখো দেখো, তোমার ছেলের কাণ্ড দেখো। আমাদের এত বারণ করা সত্ত্বেও তোমার ছেলে ঠিক চাকরির জন্য অ্যাপ্লাই করতো, আর দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। তোমার ছেলে কলকাতা চলে যাচ্ছে। দেখো এবার কি করবে? এটা তুই কি বলছিস? আমি তো কিছুই জানি না। রাহুলও তো আমাকে কিছুই বলেনি। ঠিক আছে, ও বাড়িতে আসুক, আমি ওর সঙ্গে কথা বলবো। তুই আর এই নিয়ে ওকে কিছু বলিস না মা। রাহুল বাড়িতে আসতেই রাহুলের মা রাহুলকে বলল, কি রে বাবা, তুই যে চাকরির জন্য চেষ্টা করছিস সেটা তো আমাকে বলিসনি কোনোদিন। আসলে মা, সেরকম কোনো ব্যাপার নয়, আমি এমনি অ্যাপ্লাই করছিলাম। তুমি না চাইলে আমি কখনোই চাকরি করতে যাব না। এই বলে রাহুল ঘরে চলে গেল। রাহুলের মা দেখলো ছেলের মনের অবস্থা খুব একটা ভালো না। তারপর সে তার 2 মেয়েকে একদিন ঘরে ডাকলো, দিয়ে বলল, আমি অনেক ভেবে দেখেছি, আমার ছেলেটা কয়েকদিন ধরেই খুব মনমরা হয়ে বসে আছে। আসলে এত বুদ্ধিমান একটা ছেলে, কিছু একটা কাজ করতে পারলে ওরও ভালো লাগতো। তাছাড়া আমরা তো সবাই কাজ করেছি, কাজ করার একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। আর তোরাও তো দুজনেই চাকরি করিস, তাই তোরাও নিশ্চয়ই জানিস। তাই আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম রাহুল চাকরি করতে যাক। ঠিক আছে মা, তুমি যা ভালো বোঝো সেটাই করো। রাহুলের বড়দি রাজি থাকলেও ছোটদি কিন্তু কোনো মতেই ভাইয়ের চাকরি করা নিয়ে সহমত পোষণ করলো না। সে এক প্রকারের রেগেই তোমাদের যা ইচ্ছে হয় করো বলে বাড়ি থেকে চলে গেল। দেখতে দেখতে রাহুলের কলকাতায় আসার দিন চলে এলো এবং রাহুল সবাইকে বিদায় জানিয়ে কলকাতায় চলে গেল। এখানকার পরিবেশ তো খুবই আলাদা, জানি না আমি ঠিক মানিয়ে নিতে পারবো কিনা। তাছাড়া এখানে সবাই তো আমার অপরিচিত, কোনো বন্ধু বান্ধব হয় কিনা দেখি। এই বলে রাহুল কলেজের ঠিক করা একটি মেসে আসলো এবং সেখানে দেখলো তাদেরই কলেজের অনেক কলিগ আছে এবং তারা রাহুলের পরিচয় জানার পর খুবই আন্তরিকতার সঙ্গে তারা তাদের সাথে মেলামেশা করতে শুরু করলো। এইভাবেই রাহুলের কলেজে পড়ানোর জীবন শুরু হলো এবং কলেজে পড়াতে পড়াতে তারই একজন কলিগকে ধীরে ধীরে রাহুলের ভালো লাগতে শুরু করলো। তার নাম ছিল ঈশানী।
ঈশানী এবং রাহুলের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় পরিণত হলো। একদিন ঈশানী রাহুলকে বলল, রাহুল, আমাদের দুজনেরই তো ধীরে ধীরে বয়স হচ্ছে, তাছাড়াও আমার তোমাকে খুবই ভালো লেগে গেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই এবং তোমার সাথে ঘর সংসারও করতে চাই। আই রিয়েলি লাভ ইউ রাহুল। এই কথা শুনে রাহুলও খুশি হলো এবং সে বলে উঠল, আসলে ঈশানী, তুমি তো জানোই আমার বাবা নেই। আমার দিদিরা আমাকে মানুষ করেছে ছোটবেলা থেকে। মা আছেন, মা তো খুবই অসুস্থ থাকেন, তাই আমি একটু বাড়িতে জানাই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। ততদিন তুমি একটু ওয়েট করো প্লিজ। ইটস অল রাইট রাহুল, আমি বুঝতে পারছি। দেখো, বাবা মার উপরে কর্তব্য তো আমাদের সবারই আছে, তাই আমি কোনোদিনই তোমার পরিবারকে অবহেলা করব না এবং তারা যাতে করে সুখী হয় আমাকে নিয়ে, সেটাই চেষ্টা করব আমি। একদিন রাহুল ফোন করে তার মাকে বাড়িতে সবটা জানালো এবং এই কথা শুনে রাহুলের মা অবাক হয়ে গেল। পরে রাহুলের দিদিদেরকে বাড়িতে ডেকে আনলো রাহুলের মা এবং বলল, রাহুল একটা মেয়েকে পছন্দ করেছে এবং তার সাথে বিয়ে করতে চাইছে। তোরা বল তো এবার আমি কি করি? মা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল? তুমি শেষকালে কিনা শহরের মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দিতে চাইছো? তুমি জানো শহরের মেয়েরা কিরকম হয়? ওরা এসেই সংসার ভেঙে দেয়। আমার কিন্তু একদমই মত নেই। এই তো পাশের বাড়ির ঝন্টুর বউ কলকাতা থেকে এসেছে, দেখেছো তো কাকিমার কি অবস্থা? বউ সারাদিন বাপের বাড়িতেই থাকে আর কাকিমাকে একটুও দেখে না। আমার কিন্তু একদমই মত নেই। একটা গ্রামের মেয়ে দেখে বিয়ে দাও ভাইয়ের, যাতে করে সবকিছু তোমার কন্ট্রোলে থাকে। আর ভাইকে বলো তাড়াতাড়ি চাকরি ছেড়ে এখানে চলে আসতে। এখানে একটা এসে ব্যবসা করে দেবে ওর জামাইবাবু, ও সেটাই দেখাশুনো করুক। কিন্তু রাহুলের ব্যাপারটাও তো আমাদের একটু ভেবে দেখা উচিত। ও যখন একটি মেয়েকে পছন্দ করেছে তখন তো দেখে শুনেই করেছে। আমার মনে হয় আমাদের এই ব্যাপারটাও একবার ভেবে দেখা উচিত। দুই মেয়ের কথা শুনে রাহুলের মা কিছুই বুঝতে পারে না যে সে কি করবে আর কি করবে না। এইরকম ভাবে ভাবতে ভাবতে রাহুলের মা একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। তাই রাহুলের ডাক আসে বাড়ি যাওয়ার জন্য। রাহুল খবর পেয়ে তড়িঘড়ি ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে দেখে তার মা খুবই অসুস্থ। ধীরে ধীরে রাহুলের সেবা শুশ্রূষায় মা সুস্থ হয়ে ওঠে। বাবা, তুই কি ওই মেয়েকে বিয়ে করবি বলে ভাবছিস? তুই সব জেনে শুনে নিয়েছিস তো? ওই মেয়ে ঠিকঠাক করে সংসার করতে পারবে তো? ও আমাদের এখানে এসে মানিয়ে নিতে পারবে তো? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। ঈশানী খুবই ভালো মেয়ে, ও তোমাদের সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করবে। তুমি দেখে নিও, আমি দিদিদের সঙ্গে কথা বলবো, দিদিদেরকে বোঝানোর চেষ্টা করব। বড়দিকে নিয়ে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ছোটদিকে নিয়ে যত সমস্যা। তুই এই কথা বলিস কি করে? তুই একটা শেষে কিনা শহরের মেয়েকে বিয়ে করবি? তুই কিছুই জানিস না। শহরের মেয়েরা ঘর সংসার করতে পারে না, ওদের সারাক্ষণই বাপের বাড়ির দিকে টান থাকে। তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, এই জন্যই বলছি। সেই কবে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, তখন থেকে আমরা দুই বোন মিলে তোকে মানুষ করেছি। আজ তুই বড় হয়ে গেছিস, তাই অনেক কথাই বলছিস দেখছি। আর বউ চলে এলে না জানি কি না করবি। সেরকম ব্যাপার নয় দিদি, তুমি একবার ঈশানীর সঙ্গে কথা বলেই দেখো না। ওই মেয়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। হয় তুই ওই মেয়েকে ছাড়বি, নইলে তুই আমাদের ছাড়বি। এই আমার শেষ কথা, বলে দিলাম। এই বলে রাহুলের দিদি বাড়ি থেকে চলে গেল। রাহুল পড়ল মহা বিপদে। সে সমস্ত কথা খুলে বলল ঈশানীকে। সমস্ত কথা শুনে ঈশানী বলল, তুমি চিন্তা করো না রাহুল, আমি সবটা ম্যানেজ করে নেব। আমি আসছি কাল ধর্মনগর। আমি সামনাসামনি এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তুমি একলা আসতে পারবে? তুমি আগে কখনো আসোনি তো এখানে। তুমি চিন্তা করো না রাহুল, আমি সব ম্যানেজ করে নেব। আমি ঠিকই পৌঁছে যাব। পরদিন সকালবেলা ঈশানী রাহুলের বাড়িতে এসে উপস্থিত হলো। ঈশানীকে দেখে সবাই অবাক হয়ে গেল। দেখেছো মা, শহরের মেয়েগুলো কেমন ডেসপারেট হয়? আমার ভাইকে ঠিক বস করে ফেলেছে, এখানে অবধি চলে এসেছে, যাতে করে আমার ভাই আমাদের কোনো কথা শুনতে না পারে। তাই ও এখানে এসে গেছে। আমি প্রথমেই বলেছিলাম তোমাকে যে শহরের মেয়েদেরকে বিশ্বাস করো না। তুই চুপ কর না। মেয়েটা কি বলতে চায় সেটা তো দেখি। ও, এখন থেকেই শহরের বৌমা পেয়ে তুমি নিজের মেয়েকে ভুলে যাচ্ছ, তাই তো? ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না। আপনারা কিন্তু আমাকে যেরকম ভাবছেন আমি কিন্তু সেরকম নই। আমিও ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি। আমি জানি সমস্ত সম্পর্কের মূল্য কি। আমি জানি কিভাবে দিদিদের সঙ্গে থাকতে হয়, কিভাবে মায়ের সঙ্গে থাকতে হয়, কিভাবে সমস্ত সম্পর্ক রক্ষা করতে হয়। তাই আমাকে নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি এখানে কাউকে কারো থেকে কেড়ে নিতে আসিনি। আমি সবাইকে নিয়েই থাকতে এসেছি। এটা মনে করার আপনাদের কোনো কারণ নেই যে আমি শহরের মেয়ে মানেই আমি কাউকে নিয়ে থাকতে পারি না। আপনারা একজন বা দুজনকে দেখে সকলকে বিচার করতে পারেন না। আপনারা আমার সঙ্গে থেকে দেখুন। যদি আপনাদের আমাকে ভালো না লাগে তাহলে না হয় আমাকে তাড়িয়ে দেবেন। আমি মাথা নিচু করে আপনাদের এখান থেকে চলে যাব। কিন্তু আমার সঙ্গে না থেকে আমাকে এভাবে নিরাশ করবেন না। আমি অনেক আশা নিয়ে এসেছি বাড়িতে সবাইকে বুঝিয়ে, তাই আমাকে একটা সুযোগ দিন। রাহুলের সর্দির আপত্তি থাকা সত্ত্বেও
রাহুলের মা এবং রাহুলের বড়দির ইচ্ছেতে ঈশানী কদিনের জন্য রাহুলদের বাড়িতে থাকতে শুরু করলো এবং ঈশানীর ব্যবহারে সকলে সন্তুষ্ট হলো। তাদের পুরো ধারণাই পাল্টে গেল। ঈশানী সবার সাথে মিলেমিশে সকলকে ভালোবেসে এমনভাবে তাদের মন জয় করলো যে রাহুলের ছর্দি পর্যন্ত ঈশানীর কাছে হেরে গেল। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বোন, আসলে আমি একজন দুজনকে দেখে সকলকে বিচার করতে বসে গেছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি এত ভালো হবে। তোমার আর আমার ভাইয়ের বিয়ের জন্য আমরা সবাই রেডি। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের 4 হাত এক করে দিতে চাই। এইভাবে ঈশানী সকলের মন জয় করে রাহুলকে বিয়ে করে সকলকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।